দেশের রাজনীতির মাঠে আবার নতুন করে উত্তেজনা অস্থিরতা শুরু হয়েছে। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি সহ সমমনা 8টি রাজনৈতিক দল 4 দফা দাবিতে এই সপ্তাহ থেকে যুগপৎ আন্দোলনে নামতে যাচ্ছে। এর ফলে রাজনীতিতে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। হয়তো আওয়ামী লীগের দোসর পুলিশরা মরেছেন বলে যে পুলিশ বাহিনীর ভেতরে সহকর্মী মৃত্যুর বেদনা নাই, মানে যারা মারা গেছেন তাদেরকে তো পুলিশ আওয়ামী লীগ বলে চিহ্নিত করতে পারছে না। পুলিশ তো বুঝতে পারছে যে সেই জায়গায় সেও থাকতে পারতো। কাজেই পুলিশ বাহিনীর ভেতরে ব্যাপক ক্ষোভ, হতাশা, বেদনা এবং ভীতি সেটা কিন্তু আছে গত বছরের জুলাই আগস্ট থেকে। এবং পুলিশ বাহিনী বুঝেছে এই সরকার কোনোভাবে পুলিশ সদস্যদের হত্যা না গত বছরের জুলাই আগস্টের হত্যার কোনোদিন বিচার করবে না, এখনো যদি পুলিশ বাহিনীর সদস্যরা নিহত হন, আহত হন, কোনো সময়ই সরকার তাদের পাশে দাঁড়াবে না। কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে নানান উত্তেজনা চলছে। এই উত্তেজনার ভিতরে বাংলাদেশের যে জাতীয় রাজনীতি সেটা একটু চাপা পড়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি। চলুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কড়া নির্দেশ সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় রীতিমতো আওয়ামী লীগের মিছিলের দৈর্ঘ্য ক্রমেই বাড়ছে আর বাড়ছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীদের সাহস। সর্বশেষ শনিবার দিন 13 তারিখে এমন এক ভিডিও বেরিয়ে এসেছে আওয়ামী লীগের মিছিলের, যার শিরোনাম করেছে RTV নিউজ সহ অনেক সংবাদ মাধ্যম। ঢাকায় এবার পুলিশের সামনেই আওয়ামী লীগের মিছিল। কারণ একদিকে যেমন দেখা যাচ্ছে মিছিলটি যখন যাচ্ছে তখন হাজার খানেক নেতাকর্মীর এই মিছিলে সকলেই খুব রিল্যাক্সড, মানে সকলেই কেউ দৌড়াদৌড়িও করছেন না, বিভিন্ন জনে নিজেদের সেলফি তুলছেন, মিছিলে স্লোগান দিচ্ছেন। ঠিক তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে ওই মিছিলটি, সেই বড় আকারের মিছিলটির ভিডিওতে দেখা যায় মিছিলের পাশ দিয়েই চলে যাচ্ছে পুলিশের গাড়ি, তবে মিছিল থামানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মানে এটা এমন এক সময়ে হলো যখন এর আগের সপ্তাহের শুক্রবারে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মানে ব্যাপক গ্রেফতার অভিযান, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের কর্মীদের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করার পরেও রাজধানীতে তেজগাঁওয়ে, ধানমন্ডিতে সহ বেশ কয়েকটি ঝটিকা মিছিল বড় আকারের হয়ে যায় এর আগের শুক্রবারে। তারপর এই শুক্রবার এই 12 তারিখেও বাংলা মোটরে একটা বিরাট মিছিল আয়োজন করে ফেলে আওয়ামী লীগ। এবং সেই মিছিলটি প্রথমে, মানে কেন বলছি আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্রমাগত সাহস বাড়ছে, দেখেন এই 12 তারিখের মিছিলটি আওয়ামী লীগ শুরু করে, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো শুরু করে। রীতিমতো তারা জড়ো হয় বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অফিসের নিচে, মানে হচ্ছে গিয়ে রূপায়ণ টাওয়ারের নিচে তারা প্রথমে জড়ো হয় এবং সেইখানে জড়ো হওয়ার পর তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে মানে শাহবাগের দিকে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে। তো এটা হচ্ছে শুক্রবার। এবং মিছিলে থাকা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন, এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না, জননেত্রী শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এর প্রতিবাদে আমরা মিছিল করেছি। তার মানে বুঝতে পারছেন জাতীয় নাগরিক পার্টির মানে অফিসের সামনে দুপুর 2টার পর, মানে দিনে দুপুরে জুম্মার নামাজের শেষে দিনে দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হলো। এটাও হাজার খানেক লোকের মিছিল, সেটাও লিখছে RTV সহ সংবাদ মাধ্যমগুলো। এই মিছিলটি জড়ো হওয়ার পর তারা শাহবাগের দিকে যখন যাচ্ছেন তখন আবার সংবাদ মাধ্যমের সাথে তার মানে তারা কথা বলছেন। এবং মিছিলে থাকা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক কেন্দ্রীয় নেতা বলেন যে আমরা দুপুর 2টার পর থেকে বাংলা মোটর মোড়ে লোকজন নিয়ে জড়ো হতে থাকি, 2:30টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রাস্তা ধরে মিছিল নিয়ে যায়। আমাদের মিছিল দেখে আশপাশের লোকজনও মিছিলে যোগ দিয়েছে। এর আগে পুরাতন এলিফ্যান্ট রোডের বরাক টাওয়ারের এক কর্মচারী bdnews24.com কে বলেন, হঠাৎ দেখি হাজার খানেক লোক শেখ হাসিনা স্লোগান দিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে বাংলা মোটর থেকে বরাক টাওয়ারের দিকে আসছে। মানে বুঝতে পারছেন যে বিভিন্ন জায়গা থেকে তারা জড়ো হচ্ছে আর বিভিন্ন দিকে তারা যাচ্ছে। মিছিলে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হটাও ইউনূস, বাঁচাও দেশ, এসব স্লোগান দিচ্ছিল তারা। এই শুক্রবারের আগের শুক্রবারে কিন্তু এই ঘটনার পর শনিবার দিন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটা জরুরি বৈঠক ডাকলেন এবং আসিফ মাহমুদ ভুইয়া সহ তার প্রিয় কয়েকজন উপদেষ্টা নিয়ে বসলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদেরকে নিয়ে বসে কড়া নির্দেশ দিলেন যে কোনো উপায়ে ঝটিকা মিছিল বন্ধ করতে হবে এবং পুলিশকে নাকি জবাবদিহিতার আওতায় আনতে হবে, যাতে পুলিশ এই বিষয়ে কার্যকর ভূমিকা রাখে। এবং শুধু ঢাকায় নয়, কারণ মিছিল তো শুধু ঢাকায় হচ্ছে না, তো নারায়ণগঞ্জে বড় মিছিল হয়েছে, সিলেটে বড় মিছিল হয়েছে। তো এসব কারণে তিনি কিন্তু বলে দিয়েছেন একদম শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ডেকে যে ঝটিকা মিছিল যে কোনোভাবে বন্ধ করতে হবে এবং কার্যকরী ব্যবস্থা নিতে হবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
চৌধুরী কিন্তু সেই এপ্রিলেই বলেছিলেন যে কেউ যদি ঝটিকা মিছিল দেখলেও কার্যকরী ব্যবস্থা না নেয় পুলিশ, তাহলে নাকি তিনি সাথে সাথে কাল বিলম্ব না করে ব্যবস্থা নেবেন, আইনগত ব্যবস্থা নেবেন সেই সব পুলিশের উদ্দেশ্যে যারা ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে না। তো এই যখন নির্দেশনা সে এপ্রিল মাস থেকে আছে, প্রায় এই ঝটিকা মিছিল হলেই সরকারের হৃদকম্প শুরু হয়, তখন সরকার আবার একটা আলাদা করে মিটিং ডাকেন, সেই মিটিং থেকে এই নির্দেশনা যায়, কিন্তু পুলিশ কোনো কিছু করছে না। দেখেন বাংলা মোটর কোন এলাকায় পড়ে, শুক্রবারের মিছিলটা যেখানে হলো বাংলা মোটর পড়ে হচ্ছে গিয়ে রমনা থানার অধীনে, এবং ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের পুলিশ কমিশনার হচ্ছেন সেই মাসুদ আলম। মানে তিনি নাকি ছাত্রদল নেতা ছিলেন এবং তিনি তার কার্যকারিতায় মানে জার্সি পরে চলে আসছেন, কখনো আইন শৃঙ্খলা রক্ষায়, কখনো হাত ভাঙা তবু চলে আসছেন। এসব করে করে তিনি কিন্তু সবসময় সংবাদ মাধ্যমে একেবারে সক্রিয় থেকে সামনের সারিতে আছেন। সেই রমনা বিভাগের মাসুদ আলমের এলাকা কিন্তু হচ্ছে এই বাংলা মোটর, যেখানে কিনা আধা ঘন্টা ধরে হাজার খানেক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনে জড়ো হলো, তারপর আস্তে আস্তে ইন্টারকন্টিনেন্টালের দিকে গেল। কিন্তু উপপুলিশ কমিশনার মাসুদ আলম কি বলছেন ডিএমপির রমনা জোনের, তিনি বলছেন বাংলা মোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল, পুলিশ একটি বাইক সহ 6 জনকে আটক করেছে। আসলে পুলিশ ব্যবস্থা নেবে কেন? এই মাসুদ আলম যখন বুয়েটের মানে আগস্ট মাসের শেষে বুয়েটের শিক্ষার্থীরা যমুনা চলো আন্দোলন শুরু করলেন হঠাৎ, এবং তখন মাসুদ আলম যখন সেই ছাত্রদেরকে ঠেকাতে গেলেন এবং একজন ছাত্রের সঙ্গে মুখ চেপে ধরার তার এক ছবি নিয়ে মহাবিতর্কের সৃষ্টি হলো, এবং বুয়েটের ছাত্ররা রীতিমতো এই পুলিশকে ক্ষমা চাইতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, এই দাবিতে শাহবাগ অবরোধ করে বসে থাকার পর কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জাদ আলীকে গিয়ে পুলিশের পক্ষে মাফ চেয়ে আসতে হয়েছিল। পুলিশের পক্ষে তখন এবং সরকারের পক্ষ থেকেও বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান গিয়ে পুলিশের যে ভূমিকা তা অনভিপ্রেত বলে এসেছিলেন, মানে তাকেও মাফ চেয়ে আসতে হয়েছিল। তখন এই ডিএমপি উপপুলিশ কমিশনার মানে রমনা জোনের ডিসি মাসুদ আলম কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে যমুনা যাওয়া ঠেকাতে গিয়ে আমরা যা পদক্ষেপ নিয়েছি, যে বাধা দিয়েছি, তার জন্য আমাদের পদত্যাগ চাওয়া হচ্ছে। আমরা যদি এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতাম তাহলে তার দেশেই থাকতে পারতাম না। পুলিশ প্রশাসনের ভেতরে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে সহকর্মীদের মৃত্যু নিয়ে ব্যাপক ক্ষোভ তো আছেই, কারণ হয়তো আওয়ামী লীগের দোসর পুলিশরা মরেছেন বলে যে পুলিশ বাহিনীর ভেতরে সহকর্মী মৃত্যুর বেদনা নাই, মানে যারা মারা গেছেন তাদেরকে তো পুলিশ আওয়ামী লীগ বলে চিহ্নিত করতে পারছে না। পুলিশ তো বুঝতে পারছে যে সেই জায়গায় সেও থাকতে পারতো। কাজেই পুলিশ বাহিনীর ভেতরে ব্যাপক ক্ষোভ, হতাশা, বেদনা এবং ভীতি সেটা কিন্তু আছে গত বছরের জুলাই আগস্ট থেকে, এবং পুলিশ বাহিনী বুঝেছে এই সরকার কোনোভাবে পুলিশ সদস্যদের হত্যার না গত বছরের জুলাই আগস্টের হত্যার কোনোদিন বিচার করবে না, এখনো যদি পুলিশ বাহিনীর সদস্যরা নিহত হন, আহত হন, কোনো সময়ই সরকার তাদের পাশে দাঁড়াবে না। এবং সর্বশেষ ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই ঘটনাটি, যেখানে যমুনা যাওয়ার পথে বাধা সৃষ্টি করে পুলিশের শীর্ষ কর্তা ব্যক্তিকে রীতিমতো হাতজোড় করে ক্ষমা চাইতে হয়েছে বিক্ষোভকারীদের কাছ থেকে। এরপরে পুলিশ আসলে এই সরকারের কথায় আওয়ামী লীগের মিছিল, যেই মিছিলে চারপাশ থেকে সাধারণ জনগণও এসে যোগ দিচ্ছেন, সেরকম একটা মিছিলে, এবং যে মিছিলের দৈর্ঘ্য ক্রমাগত বাড়ছে, মানে এখন হাজার খানেকে পরিণত হয়েছে, গ্রেফতার করছে পুলিশ। এই শুক্রবারের মিছিল ঠেকাতেও পুলিশ কিন্তু গ্রেফতার করেছে। এই বাংলা মোটরের মিছিল থেকেও 6 জনকে গ্রেফতার করেছে। ভাবেন, হাজার খানেকের মিছিল গ্রেফতার করেছে 6 জনকে। এছাড়া এর আগে কিন্তু প্রস্তুতি, ঝটিকা মিছিলের নানা জনে প্রস্তুতি নিচ্ছিল, এই অভিযোগে আবার 12 জনকে পুলিশ গ্রেফতার করেছিল বৃহস্পতিবার, মানে যে শুক্রবার মিছিল হবে এই ভয়ে। তো এবং সেই গ্রেফতারের যদি তালিকাটা দেখেন, আপনাদের আগেও আমি যেটা বলেছি, বুঝবেন যে সারা বাংলাদেশের যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, বিভিন্ন জেলার বিভিন্ন থানার তারা সকলে ঐক্যবদ্ধভাবে আসলে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা মিছিল করবে, তারা রাজপথ দখলে রাখবে এবং প্রয়োজনে গ্রেফতার হবে। গ্রেফতার হলে দলীয় পরিচয় নিয়ে গ্রেফতার হবে, এবং গ্রেফতার করা হয়েছে নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সদস্য আলামিন, চাঁদপুরের আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক, এছাড়া গ্রেফতার হয়েছেন আরো কয়েকজন বিভিন্ন জেলা এবং থানার আওয়ামী লীগ সদস্য। এবং 12 জনই যে গ্রেফতার করেছে শুধু কিন্তু বাংলা মোটরে না, শুক্রবারে বাংলা মোটর ছাড়াও কিন্তু উত্তরা এবং মিরপুরেও বড় ধরনের মিছিল, সংবাদ মাধ্যমের ভাষা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, বড় ধরনের মিছিল বের করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দেখেন, যেই মিছিলের ভিডিও এখন বিরাট আলোড়ন তুলেছে, শনিবারের সেই মিছিল, যেই মিছিল আগারগাঁয়ে হয়েছে পুলিশের গাড়ির সামনে দিয়ে, মানে সেই মিছিলটি কিন্তু আবার দেখেন শনিবার দিন সকাল 10টায়, কোনো ভোরের মিছিল নাই। মনে আছে গত বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন ঝটিকা মিছিল শুরু করলো আওয়ামী লীগ ছাত্রলীগ, তখন ভোরবেলা রাতের বেলা হঠাৎ 10 জন 20 জন 50 জন মিছিলে নামে দৌড়ে চলে যায়, ব্যানার নাই, ফেস্টুন নাই, সবার মুখে মাস্ক। এই অবস্থা থেকে এখন তারা শনিবার সকাল 10টার সময় হেলতে দুলতে এসে আগারগাঁও বাংলাদেশ
বাংলাদেশ বেতারের সামনে জড়ো হয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তো সংবাদ মাধ্যমে এই পরিচয়গুলো জেনেছে মানে কিন্তু কথা বলতে পেরেছে মিছিল। রাজনীতির মাঠে আবার নতুন করে উত্তেজনা, অস্থিরতা শুরু হয়েছে। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি সহ সমমনা 8টি রাজনৈতিক দল 4 দফা দাবিতে এই সপ্তাহ থেকে যুগপৎ আন্দোলনে নামতে যাচ্ছে। এর ফলে রাজনীতিতে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। বিএনপির অনেক নেতা বলছেন আগামী জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে এবং সেটি তারা প্রতিহত করবেন। সমমনা 8টি দলের যে 4টি দাবি রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, আওয়ামী লীগের দোসর এবং ভারতের এজেন্ট হিসাবে পরিচিত জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী জাতীয় সংসদ নির্বাচন উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন এবং আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি ছাড়া অন্য 5টি দলগুলো হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি, খেলাফত মজলিস এবং বাংলাদেশ নেজামে ইসলামী। যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে প্রতিটি দল আলাদাভাবে সংবাদ সম্মেলন করে তাদের কর্মসূচি ঘোষণা করবে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে তারা আগামীকাল সকাল 11টায় রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে। সংবাদ সম্মেলনে সংগঠনটির আমির মোহাম্মদ মামুনুল হক বক্তব্য রাখবেন এবং 4 দফা দাবি আদায়ে যুগপৎ কর্মসূচি ঘোষণা করবেন। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও আরও কয়েকটি দল জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় পিআর পদ্ধতিতে নির্বাচনের গুরুত্বপূর্ণ সংস্কার বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করেছে। এবার 8টি দল তাদের দাবির পক্ষে যুগপৎ আন্দোলনে নামতে যাচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন বলেন প্রাথমিকভাবে তারা দাবি আদায়ের জন্য কিছুটা নরম কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবেন। দাবি আদায় না হলে ক্রমশ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান। তিনি বলেন সরকারকে তাদের কর্মসূচি মানতে বাধ্য করতে যে কর্মসূচি দেওয়া দরকার তারা সেই কর্মসূচি ঘোষণা করবেন। গাজী আতাউর রহমান বলেন তারা আগামী সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিবেন। তিনি বলেন সমমনা 8টি রাজনৈতিক দল প্রথমে ঢাকায় তাদের কর্মসূচি বাস্তবায়ন করবে এবং ধাপে ধাপে এই কঠোর কর্মসূচি ঘোষণা করে তারা ক্রমান্বয়ে সেই কর্মসূচি বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলছেন কয়েক দফা বৈঠকের পর 8টি সমমনা দল এই 4 দফা দাবির ভিত্তিতে যুগপৎ আন্দোলনে নামার বিষয়ে একমত হয়েছে। যদিও সমমনা 8টি রাজনৈতিক দলের বিভিন্ন দল বলছে যে জাতীয় নাগরিক পার্টি এই 8 দলের মধ্যেই রয়েছে যুগপৎ আন্দোলনের বিষয়ে, তবে জাতীয় নাগরিক পার্টি এক প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে এখনও কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি তারা। 4 দাবিতে 8 দলের যে যুগপৎ কর্মসূচির যে সংবাদ দেওয়া হয়েছে বিভিন্ন মিডিয়াতে তারা বলছে এটি মিসলিডিং। তবে এনসিপি বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি সেটির সাথে অপর রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক তাদের আলোচনা হয়েছিল, কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে এনসিপির কোনো অবস্থান নেই, বরং এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত। এছাড়া সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসাবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির বিষয়ে এনসিপির সমর্থন থাকবে বলে জানিয়েছে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজো প্রধান আরিফুল ইসলাম আদিব। নির্বাচনের আগে নতুন সব দাবি নিয়ে মাঠে নামা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কিনা এ বিষয়ে জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বলছেন তারা নির্ধারিত সময়েই নির্বাচন চান, তবে সেটি হতে হবে তাদের দাবি মেনেই। এ বিষয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন তাদের দাবিগুলো মেনে নির্বাচন না হলে সে নির্বাচন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে নানান উত্তেজনা চলছে। এই উত্তেজনার ভিতরে বাংলাদেশের যে জাতীয় রাজনীতি সেটা একটু চাপা পড়ে গেছে। এই চাপার ভেতরে যে ঘটনাটি ঘটে যাচ্ছে সেটি আপনারা অনেকেই হয়তো জানেন না। না জানার মূল কারণটা হচ্ছে আপনাদেরকে জানতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশে যে মিডিয়া আছে মিডিয়াগুলি সব বিক্রি হয়ে গেছে। আওয়ামী লীগ জামানায় যেই সব আওয়ামী লীগ করেন এরকম মানুষের মালিকানায় যেসব রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ছিল এগুলো সবগুলো দখল নিয়েছে বাংলাদেশের এই রাজাকার বাহিনী, আলবদর বাহিনী, জামাত বাহিনী, এনসিপি বাহিনী এবং বিএনপি বাহিনী। তারা এই সংবাদপত্রগুলোকে দখল করে নিয়ে এখন যেটা করেছে, এখন তারা শুধুমাত্র এনসিপি, বিএনপি, জামাত এবং সরকারের খবরের বাইরে বাংলাদেশের আর কোনো খবর আসে না। তাই আপনারা জানেন না যে কি চলছে।
সেনাবাহিনীর বিরুদ্ধে নানান কথা বলা হচ্ছে, নানান রকমের কটূক্তি করা হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের সেনাবাহিনী ছাড়া এই সরকারের পক্ষে একদিনও চলা সম্ভব নয়। কারণ বাংলাদেশে যে পুলিশ, এই পুলিশের বিরুদ্ধে নানান অভিযোগ, হত্যা, নির্যাতন করে পুলিশকে মোটামুটি ডিমোরালাইজ করা হয়েছে। একটি মাত্র বাহিনী বেঁচে আছে, সেটি হচ্ছে সেনাবাহিনী। 30,000 সেনাবাহিনী ব্যারাক থেকে আসে, তারা এই রাষ্ট্রের দায়িত্বে এখন নিয়োজিত আছে। কিন্তু তাদের বিরুদ্ধে টাকলারা যেই পরিমাণে বিষোদ্গার করছে, নতুন করে রাজনীতি হওয়ার যে খায়েশ, এই খায়েশে তারা যা করছে, এটা সম্পর্কে হুমায়ুন আহমেদের একটি নাটক বা গল্পের উদাহরণ দিয়ে বলি আপনাকে। হোটেল গ্রেভার ইন নামে হুমায়ুন আহমেদের একটি গল্পের বই আছে। ওই গল্পের বইতে একটি গল্পের নাম হোটেল গ্রেভার ইন। তো আমেরিকাতে কিছু মানুষ আছে, তারা জীবনেও কোনোদিন বিখ্যাত হতে পারেনি, না রাজনীতিতে, না সমাজনীতিতে, না অর্থনীতিতে, না ব্যক্তিগত জীবনে, না সিনেমায়, না গল্পে, না উপন্যাসে। কোথাও তাদেরকে বিখ্যাত চরিত্র হিসেবে কেউ কাউন্ট করেনি, কখনো করেনি, করার সম্ভাবনাও থাকে না। তো তারা চিন্তা করলো, সারা জীবন আমরা এরকম অবহেলিত থেকে যাব, আমাদেরকে কি কোনোদিনও পত্রিকায় খবরে দেখাবে না, আমরা কি কোনোদিনও নিউজে আসবো না, আমাদের কোনোদিনও ফলাও করে প্রচার করা হবে না। তো তারা একটা সিদ্ধান্ত নিল যে তারা একটা বিশেষ দিনে আমেরিকার হোটেল গ্রেভার ইন থেকে ল্যাংটা হয়ে দৌড় দেবে, মানে কাপড় চোপড় খুলে ল্যাংটা হয়ে দৌড় দেবে। এই ল্যাংটা দৌড় দেখার জন্য সারা পৃথিবীর বড় বড় সাংবাদিক, যারা নিউ ইয়র্কে, যারা ম্যানহাটানে, যারা ওয়াশিংটন ডিসিতে, ক্যালিফোর্নিয়ায়, তারা এসে এই হোটেল গ্রেভার ইনে এসে তারা তাদের ছবি তোলে, তাদের ভিডিও করে, পুরো বিশ্বে তারা ছড়িয়ে দেয়, পত্রিকার হেড নিউজ হয়। তার মানে হচ্ছে নিজের কাপড় খুলে দৌড় দিয়ে বিখ্যাত হওয়ার যে একটা নজির আমেরিকার হোটেল গ্রেভার ইনে সৃষ্টি করেছিল, বাংলাদেশে ওই টাকলা ব্যারিস্টাররাও ঠিক তাই করছে। মানে যাচ্ছে তাই গালিগালাজ করছে, মানে নিয়মের বিরুদ্ধে গিয়ে কিছু কিছু কথাবার্তা বলছে, নিজেকে ওই যে ল্যাংটা করার যে কায়দা, সে ল্যাংটা করার জন্য। কিন্তু আপনি যতই ল্যাংটা হন, আপনার কিন্তু বাঁচার সুযোগ নাই, আইনের হাতে আপনাকে ধরা দিতেই হবে, সময়ের অপেক্ষা। তো এখন যেটা বলছিলাম যে ডক্টর ইউনূস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর আজকে 3 দিন পরে যখন রেজাল্ট হলো, তখন ডক্টর ইউনূসের কিন্তু কাপড় চোপড় ভিজে যাওয়ার অবস্থা। কেন? কারণ ছোট্ট একটা ইউনিভার্সিটির নির্বাচন করতে যদি এরকম হিমশিম খেতে হয়, ছোট্ট একটি ইউনিভার্সিটির নির্বাচন করতে যায় 11,000 ভোটারকে ম্যানেজ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষক, এত তরুণ ছাত্র, পুলিশ, বিডিআর, আনসার, এত কিছু দেওয়ার পরও যদি একটি নির্বাচনের রেজাল্ট দিতে 3 দিন সময় লেগে যায় 11,000 ভোটে, সেই জায়গায় এই 18 কোটি মানুষের দেশ, 12 থেকে 13 কোটি ভোটার বা 14 কোটি ভোটার বা 12 কোটি ভোটার, এই 12 কোটি ভোটারকে সামলানোর কোনো ক্ষমতাই ডক্টর ইউনূসের নেই। তাই ডক্টর ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা শুনেছি যে তিনি যেই কোনোভাবেই হোক ডিসেম্বরের আগেই তিনি পদত্যাগ করে সসম্মানে আমেরিকাতে চলে যাবেন, তিনার বাপের দেশে। সেখানে গিয়ে তিনি থাকবেন। আর এখানে ডক্টর ইউনূসের স্থলাভিষিক্ত কাকে করা যায়, এটা একটা ময়নাতদন্ত চলছে। ময়নাতদন্ত কেন বললাম? ময়নাতদন্ত তো মৃত্যুর পর হয়। আসলে যে ডক্টর ইউনূসের প্রতি মানুষের যে মায়া, যে একটা মানে ভালোবাসা বা যে রকমের একটা বিশ্বাস ছিল, সেটা মারা গেছে অনেক আগে। এখন এই মারা যাওয়ার পর এটাকে এখন ময়নাতদন্ত চলছে। এই ময়নাতদন্ত করে তারা স্থির করছে। ইতিমধ্যে কিন্তু আপনি এই কথাটি কেন সত্য মেনে নেবেন, জামাতে ইসলামী রিসেন্টলি বলছে যে ডক্টর ইউনূসের সরকার নিরপেক্ষ সরকার নয়, কারণ ডক্টর ইউনূসের সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বলে তারা মনে করে না। তার মানে তাদেরকে দিয়ে একটা বিশেষ গোষ্ঠী এই কথা বলাচ্ছে। এর কারণ খুব শীঘ্রই ডক্টর ইউনূস আমেরিকাতে যাবেন, সেখান থেকে আর ফিরবেন কিনা সেটা এক আল্লাহ জানে আর ডক্টর ইউনূসে জানে, আমরা জানি না। তবে আমরা যেটুকু খবর পেয়েছি তাতে তিনি ফিরে আসার সম্ভাবনা কম। আর যদি আসেনও, ডিসেম্বরের আগে তিনি আবার চলে যাবেন। একটি সুষ্ঠু নির্বাচনের যে আশা মানুষের, যে আকাঙ্ক্ষা মানুষের, সেটা বাস্তবায়ন করা ডক্টর ইউনূসের সেই সক্ষমতা নেই। আপনারা দেখেছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই মাত্র ঢাকার মানে বাংলাদেশের বর্ডার থেকে, উত্তরবঙ্গের বর্ডার থেকে নেপালের দূরত্ব 32 কিলোমিটার। এই 32 কিলোমিটার দূরে নেপালে একটি অভ্যুত্থান হয়েছে, সরকার পতন হয়েছে, সরকার দেশ ত্যাগ করেছে, অনেককে হত্যা করা হয়েছে, ধ্বংস করা হয়েছে এবং পার্লামেন্ট ভবনটিকেও পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেখানে দেখেন তারা দেশের যে প্রধান বিচারপতির কাছে ক্ষমতা দিয়ে তারা চলে গেছে। তারা বিচারের ক্ষমতার ভাগ চায় না, তারা কোনো বিভিন্ন প্রজেক্টের কাজ চায় না, তারা সচিবালয়ে দুর্নীতি চাঁদাবাজি করতে যায় না, তারা 32 নম্বরের মতো কোনো বাড়ি ভাঙার জন্য কোনো চিন্তাভাবনায় নেই। তারা যে চিন্তাভাবনায় আছে, তারা মাথা নত করে প্রধান বিচারপতির কাছে ক্ষমতা দিয়ে যে আপনি একটি সুষ্ঠু নির্বাচন করে আপনিও চলে যান, আমরাও আমাদের বিদ্যালয়ে ফিরে যাচ্ছি। কিন্তু আমাদের এই সাগুরা, আমাদের এই অসভ্য জ্যানজি, তারা কিন্তু স্কুলে ফিরে যায়নি, বিশ্ববিদ্যালয়ে ফিরে যায়নি, কলেজে ফিরে যায়নি। তারা 1 বছর থেকে টোকাইয়ের মতো ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর সব জায়গায় কোনায় কোনায় যেখানে সেখানে সাদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ, খুন,
রাহাজানি এটাতে মিশে গিয়েছিল। এর ফলে যেটা হয়েছে যে জাতীয় যে চরিত্র, ছাত্রদের যে চরিত্র ছিল সেটা ধ্বংস হয়ে গেছে, একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে। আপনার একটা সরকার যদি ধ্বংস হয়, একটা সরকার যদি খারাপ হয়, এই সরকারকে বিতায়ন করে নতুন সরকার আনা যায়, কিন্তু পরবর্তী যে প্রজন্ম, এই প্রজন্ম যদি ধ্বংস হয়ে যায় তাহলে সে দেশের আর কোনো আশা ভরসা থাকে না। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে গেছে অন্তত আগামী 10 বছরের জন্য। এই যে প্রজন্মটি ধ্বংস হয়েছে, এই ধ্বংসপ্রাপ্ত প্রজন্মকে নেতৃত্ব দিবে মৌলবাদী শক্তি, জঙ্গিবাদী শক্তি, 71-এর পরাজিত শক্তি এবং জামাতে ইসলামী, নেজামে ইসলামী, সরমনাই, এই রকম ধরনের মৌলবাদী শক্তিরা। এই মৌলবাদী শক্তিরা বাংলাদেশের মানুষের মুখকে ফিরিয়ে দিবে মধ্যযুগীয় বর্বরতার দিকে, নারীদেরকে ঠেলে দিবে শ্রমবাজারের বাইরে। মানুষের শ্রম, মানুষের জীবন, মানুষের অর্থনীতি, রাজনীতি সব কিছু কলুষিত হবে। প্রিয় দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রিয় দর্শক, এই জন্য বলবো আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।